চলে এলাম অরবিন্দ ভবনে, শেক্সপিয়ার সরণিতে। একদম আপনি যদি ওই জওহরলাল নেহরু রোড দিয়ে ঢোকেন, একটুখানি মানে 5 মিনিটের মধ্যে হাঁটা, জওহরলাল নেহরু রোড দিকে থেকে যদি ঢোকেন, একটু হেঁটেই ডান দিকে পড়বে। ঢোকার পরে এই ডান দিকে অরবিন্দ হল রয়েছে, বাঁ দিকে অরবিন্দ সেন্টারের প্রোডাক্ট। তো প্রথমেই অরবিন্দ সেন্টার প্রোডাক্টে যাব, গিয়ে দেখি এখানে কী কী বিক্রি হচ্ছে। তো এখানে অনেক বই টই রয়েছে, তো ঢুকে দেখব। তো দেখব ভেতরে কী কী রয়েছে। আরেকটা বই নেব, অরবিন্দর ভাই বারীন্দ্র কুমার ঘোষের লেখা দ্য টেল অফ মাই এক্সাইল। ও 12 বছর ছিল আন্দামানে সেলুলার জেলে, তো সেইটা নিয়ে লেখা। তো এই বইটাও নিচ্ছি। আর ওই বইয়ের দোকানের পাশেই রয়েছে ওই বিভিন্ন আপনার ন্যাচারাল আয়ুর্বেদিক বা আপনার এই আতর থেকে শুরু করে বিভিন্ন। তো আমি একটা আতর নিলাম। আতর গতকালও নিয়েছিলাম বিশ্ব বাংলার যে দক্ষিণাপনের স্টোর আছে, এমনি যে কোনো স্টোর থেকে নেওয়া যায়। আমি বিশ্ব বাংলার দক্ষিণাপনের স্টোরে গিয়েছিলাম, তো সেখান থেকে নিলাম আতর। তো এখান থেকে একটা আতর নিলাম। আতরটা স্বাস্থ্যের পক্ষে ভালো, মানে ফ্র্যাগ্রেন্সে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, পরে কোনো দিন সেটা নিয়ে আলোচনা করা যাবে। মানে ভীষণ একটা টেকনিক্যাল ইস্যু আছে, একটা হ্যাজার্ডাস ইস্যু, তাই আতর নিলাম। তো এবার দেখি ভেতরে কতটা খোলা আছে, জানি না। আজকে 1 জানুয়ারি, আশা করি খোলা থাকবে। লাইব্রেরিটা যে বন্ধ আছে। এখানে রয়েছে বিভিন্ন পাবলিকেশনস। এখানে আপাতত মোবাইলটা সুইচ অফ করতে হবে, কারণ এখানে সবাই মেডিটেশন করে। দেখ, একটু বিরতি নিয়ে আবার চলে এলাম অরবিন্দ ভবনে। তার কারণ এখানে যখন সকালে এসেছিলাম, তো বললো যে ওই ওপরে যে মিউজিয়াম আছে, যেখানে অরবিন্দ এবং মায়ের কিছু জিনিসপত্র আছে, মিউজিয়াম আর্টিফ্যাক্টস, তো বললো এটা 1টা নাগাদ খুলে। কেন দেরি করে জানি না, কেননা সকালে খুলে যায় বাকি ফেসিলিটি, তো ওইটাও আগে খোলাই উচিত। সেই জন্য একটু আশপাশে ঘুরে নিলাম। তার কারণ আমি এখানে এই চত্বরে আমার অফিস ছিল প্রায় 6 বছর, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি নিজেও এখানে আগে কখনো আসিনি। তো আমি যেখানে থাকি, যে দেশে থাকি, তো সেখানে আমার বন্ধু রয়েছে, তো সেই আমায় বলেছিল এবার যেও এখানে অরবিন্দ মিউজিয়ামে যেও। তো সেই জন্যই জানতে পারলাম। এবং আশপাশে অরবিন্দ মিউজিয়াম আশপাশে যারা রয়েছে, ওই ট্রাফিক পুলিশ সহ অনেকে, তারা কিন্তু জানেই না এত সুন্দর এত বড় যে একটা রয়েছে অরবিন্দ ভবন। এখানে অরবিন্দ জন্মেছিলেন, আপনারা জানেন অরবিন্দর ঘটনা, সেই বোমাকাণ্ড, তারপর চিত্তরঞ্জন দাস সেই তার যে লিগ্যাল অ্যাডভাইসে বেঁচে যায়, এবং পরবর্তীকালে অরবিন্দ অ্যাক্টিভ মানে রিভলিউশনারি মুভমেন্টে সরে গিয়ে আধ্যাত্মিক পথে চলে যান, এবং সে আপনি এখন পন্ডিচেরিতে যেই ফেসিলিটি রয়েছে অরবিন্দ, সেটা স্থাপন করেন। তো কিন্তু এখানে কলকাতা একদম আপনার শেক্সপিয়ার সরণিতে, কিন্তু এখানে জন্মেছিলেন অরবিন্দ। এবং দেখবো, মানে আশা করি ওপরটা খুলে গেছে, 1টা নাগাদ খুলে বললো, তো দেখা যাক ওপরটায় যাওয়া যায় কিনা। খুলে গেছে, তো জুতো খুলে এবার পরে উঠবো। একদম থমথমে পরিবেশ। হ্যাঁ, না আপনি বলুন, বাকিরাও জানতে পারবে তাহলে। 1872 সালে 15ই আগস্ট ভোর 4:52 এই বাড়িতে শ্রী অরবিন্দ জন্মেছিলেন। হ্যাঁ, এইটা কিন্তু ওনার মামার বাড়ি। ওনার বাবার বাড়ি হচ্ছে আগেকার দিনে ডেলিভারি তো মামা বাড়িতেই হবে। হ্যাঁ, মানে এখন হয় না, আপনার মা ঠাকুমা, হ্যাঁ আগে তো সেটাই রীতি ছিল। হ্যাঁ, এখন তো অনেকেই বোঝে না। নতুন উনি বলে হসপিটাল অমুক তমুক, তা এই হতো। হ্যাঁ, আর ওনার বাবার বাড়ি হচ্ছে কোন্নগর। আচ্ছা, কোন্নগর, সেখানে কিছু আছে মানে? ও, কিন্তু এত বড় নেই। আচ্ছা আচ্ছা, আছে কিন্তু এত বড় নেই। আচ্ছা, হ্যাঁ, ছোটখাটো মিউজিয়াম। আমি যাইনি কখনো। আপনাকে তো অরবিন্দ বড় হয়েছে কি মামা বাড়িতে না কোন্নগরে? এখানে তো মানে কি অল্প দিন ছিলেন, তারপরেই ওনারা দার্জিলিং লরেটোতে চলে যান।
সেইখান থেকে আবার 7 বছরে ওনারা ইংল্যান্ডে চলে যান পুরো ফ্যামিলি। ওনার বাবা চাইতেন না কোনো ভারতীয়দের সাথে মেলা। ও 7 বছর বয়সে অরবিন্দ পুরো ফ্যামিলি ইংল্যান্ডে চলে গিয়েছিল। ও এবং সেখানে গিয়ে পাদ্রি কোনো ভারতীয় লোকের সাথে মিলেমিশে করেন। আচ্ছা পাদ্রিদের বাড়িতে সবাইকে রাখা হয়েছে। আচ্ছা এবং 20-22 বছর পর্যন্ত উনি বাংলায় জানতেন না। ওকে। দেখুন এটা মায়ের সিম্বল, এটা মায়ের স্যান্ডেল, এটা বটুয়া, মানে আগেকার দিনে বটুয়া। হ্যাঁ বটুয়া তো মানে না, এখনকার দিনে মেয়েরা জানেন। মানে আমার আপনার মিসেস আছেন কি হ্যাঁ। তা তিনাকে বললে খুব ইয়ে হয়ে যায়। আমি অনেক মেয়েরা আসে তো, তার কারণ বটুয়া কুই কাকু, বটুয়া কুই জেঠু, তা আমি তখন ওকে বলি যে আপনি যে হ্যান্ডব্যাগ। হ্যাঁ দিদা ঠাকুমা ওখানেই রাখতো তো পয়সা করে কি পয়সা করি। হ্যাঁ এমনকি সোনার গন্ডাটা নাও রাখতো। হ্যাঁ টুকটাক, হ্যাঁ টুকটাক সোনার গন্ডা, কানের দুলটা, এইটা। আর এইটা মায়ের শাড়ি। আচ্ছা আচ্ছা বাহ। ছিল গোল্ডেন টেম্পল। এখন তো আলাদা চেয়ার। হুম হুম। আপনিও কি কলকাতায় থাকেন? কোথায়? এই যে ওনার ফ্যামিলি দেখুন। ঠিক আছে আপনি বলুন। হ্যাঁ এটা ওনার বাবা ডাক্তার কৃষ্ণধন ঘোষ, এটা ওনার মা স্বর্ণলতা দেবী, এইটা বিনয়ভূষণ ঘোষ, এটা মনমোহন ঘোষ, এটা শ্রী অরবিন্দ ঘোষ, এটা সরোজনী ঘোষ ওনার বোন। 4 ভাই 1 বোন, কিন্তু এইখানে 3 জন আছে। আর বিপ্লবী বারেন ঘোষের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ওটা ওনার ভাই, কিন্তু তখন উনি পৃথিবীতে আসেননি। আচ্ছা আচ্ছা। বারিন ঘোষের আমরা বইটা কিনলাম না, 12 বছর সেলুলার জেলে ছিল। হ্যাঁ হতে পারে, হ্যাঁ হতে পারে। এখান থেকে নিশ্চয়ই কিনলাম। আচ্ছা আচ্ছা। ওই সেলুলার জেলের হ্যাঁ বারিন ঘোষের। যখন বন্ধ ছিল আমি আর সকালবেলা এসেছি। 8 বছর বয়সে ওনাকে বলেছে দার্জিলিং লোরেটো কনভেন্ট স্কুলে ওনারা সবাই পড়তেন। আচ্ছা। আর 7 বছর বয়সে লন্ডনে, মানে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ও, আমি জানতামই না। না সবাই তো, না, হ্যাঁ, ঠিক আছে। পুরো ফ্যামিলিকে। আর ওখানে একটা তার পরিবারকে ইংল্যান্ডের এবং ম্যানচেস্টার ও তার পুত্রদের পাদ্রির তত্ত্বাবধানে রেখে আসেন যথার্থ ইংরাজি শিক্ষায় শিক্ষিত করবার জন্য। এবং জামা কাপড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ সেটা তো অবশ্যই। আর ওখানে ওনার বাবা কি করতেন বললেন? ডাক্তারই যে লেখা রয়েছে, আচ্ছা আচ্ছা ডক্টর। ডক্টরেট নয়, আচ্ছা ডক্টর, একদম মেডিকেল ডক্টর। মেডিকেল ডক্টর। আর স্কুলে যাবার জন্য খুব ছোট বয়সে বলে অরবিন্দকে বাড়িতেই ল্যাটিন, ফরাসি, ইতিহাস, ভূগোল, গণিত শিক্ষা দেওয়া হয় এবং শেক্সপিয়ার, শেলি, কিটস এগুলো সব পড়ানো হতো। উনি বাংলাই জানতেন না। আচ্ছা বাংলা এমনি বলতে জানতেন নিশ্চয়? না না না, জানতেন না। বাড়িতে কি ভাষায় কথা বলতেন? ইংরাজি। দেখছেন না, বাবা পয়সা থাকলে যে এই বাড়ি মামার বাড়ি। আচ্ছা আচ্ছা। মামার বাড়ির অবস্থাটা দেখুন। হ্যাঁ তো তখনকার দিনে তো বোঝাই যাচ্ছে। এবার বড় লোকের সাথে বড় লোকের বিয়ে, এটা হিন্দি ফিল্ম না, গরিবের ছেলের সাথে বড় লোকের। জেনামেল গোবিন্দনাথ। ও মানে বাড়িতে ইংরেজিতেই কথাবার্তা বলতো একদম, মানে সাহেবী। একদম স্বাভাবিক। স্বাভাবিক। কোনো বাঙালির সাথে মেলামেশাই, ওই জন্য এখানে রাখা হয়েছে। আচ্ছা। আর এখানে প্রধান শিক্ষক মন্তব্য করেন যে এতদিন পর্যন্ত যত ছাত্র তার হাত দিয়ে উত্তীর্ণ হয়েছে তার মধ্যে এই ছেলেটি সবচেয়ে মেধাবী। ওখানকার হেডমাস্টার বলেছে, এখানকার না। এখানে কোনো জায়গায় পড়েনি, ওই যা পড়েছে ইংল্যান্ডে সব যা পড়েছে। এবং ওখান থেকে উনি আইসিএস পরীক্ষায় উনি দ্বিতীয় হয়েছিলেন। আচ্ছা আচ্ছা। এবার তখন উনি সেকেন্ড হয়েছিল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি ইংরেজদের সিভিল সার্ভিস। হ্যাঁ উনি ইংরেজদের অধীনে চাকরি করবেন না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাবা চাইলে আপনি একরকম চাইলেন, আপনার ছেলে আর এক রকম, তা সে বলেছে আমি করবো না। এবার তখন ওখানে ভারতীয় মজলিস বলে একটা সংস্থা ছিল, মানে ক্লাব, ভারতীয় মজলিস। তা সেইখানটায় সব ভারতীয়রা এই স্বাধীনতা সংগ্রামে কী হচ্ছে, তা সেইখানটা ওখানে আইসিএস এর লোক, এই হচ্ছেন বড়োদার মহারাজা। আচ্ছা। উনি ওনাকে চুজ করলেন কিসে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ, বড়োদার যে অ্যাডমিনিস্ট্রেটিভ। আপনার চোখটা লাল হয়েছে। হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে। বড়োদার মহারাজা ওনাকে চুজ করলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বড়োদা স্টেটের। হ্যাঁ। আচ্ছা এবং আচ্ছা। তখনকার এবং ওই শিক্ষা জগতের জন্য ওনাকে নিযুক্ত করা হয়। এবং ওই সময় 1901 সালে ওনাকে 850 টাকা, তখনকার বাজারে 850 টাকা মানে কয়েক লক্ষ টাকা,
মানে 10-12 বিশাল তখনকার দিনে। তখনকার দিনে লক্ষ টাকা, মানে কয়েক লক্ষ টাকা বেতনে রাখা আছে। তার মধ্যে উনি এখানে পারিবারিক কোনো অনুষ্ঠানে, হ্যাঁ, এখানে শ্রী অরবিন্দ ওই মাসি টাসি কাকিমা ভাই বোন আছে তাদের সাথে ছবি দিলাম। আর মানে এই সময় পর্যন্ত কোনো আধ্যাত্মিক কারোর সঙ্গে যোগাযোগে আসেন? উনি যোগাভ্যাস করতেন, কিন্তু তখন তো উনি ম্যানচেস্টারে থাকতেন তো। না ওখান থেকে চলে আসার হ্যাঁ, আসার পর না, আমি বলছি ঠিক সেই সময়, মানে যখন বড়োদাতে চাকরি নিলেন, ওটা তো আইসিএস করার পরই। আচ্ছা আচ্ছা। তখনই উনি প্রথম থেকেই উনি ইয়ে করেছিলেন। তারপরে বড়োদার মহারাজা সয়াজি রাও লন্ডনে ছিলেন এবং তার সাথে সরকার বড়োদা সার্ভিসের একটি কাজ পেয়ে 1893 সালে ভারতে আসেন। ঠিক আছে। আর বড়োদায় আত্মনুশীলন করেন, এইখানটায় এসেই উনি ইয়ে করলেন, আধ্যাত্মিকতার টাচে এলেন। হ্যাঁ, যে প্রাণায়াম করা, অমুক করা। তো এর মধ্যে উনি 1901 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনার তখন 26-27 বছর বয়স। আর এটা ওনার স্ত্রী নীলানিধি দেবী, হ্যাঁ, আর এটা ওনার হাজব্যান্ড। তো ওনার 29, ওনার 14। আগেকার দিনে যেরকম না, কিন্তু এবার বাংলা চর্চাটা কখন শুরু হলো? ওই বড়োদায় আসার পর উনি একটা বাঙালি লোককে রাখলেন, 2 বছর উনি বাংলা শিখলেন। আচ্ছা আচ্ছা। এই তো মেরিটোরিয়াস স্টুডেন্ট। হ্যাঁ, সে শিখতে তো লাগে, কারণ মাতৃভাষা হলে অল্প বিস্তর তো। হ্যাঁ, হয়তো পড়তে পারতেন না, লেখাপড়াটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানটায় ওই ইউনিভার্সিটির সব ছেলে পেলেদের সাথে, শিক্ষা জগতের সাথেও তো যুক্ত ছিলেন সেই জন্য। আর এখানে তো উনি সয়াজি রাও, আর ওখানে এসেই উনি ধ্যান ট্যান করা প্র্যাকটিস করতেন। এইখানটা লেখা রয়েছে, এই যে প্রাণায়াম, এইখানটা এসেই যোগোপাস, এই যে 1904 সালে 100 বার যোগোপাস শুরু করেন। এবং আমি দিনে 5-6 ঘন্টা পর্যন্ত প্রাণায়াম অভ্যাস করতাম, 3 ঘন্টা সকালে ও 2 ঘন্টা সন্ধ্যায়। মন কাজ করবার প্রচণ্ড আলোকিত হয়ে শক্তি দিয়ে। সেই সময় আমি কবিতা লিখতাম, সাধারণত দিনে 5 থেকে 8 বা 10 পংক্তি লিখতাম, মাসে 200 পংক্তির মতো। প্রাণায়াম অভ্যাসের পর আমি 200 পংক্তি 8 ঘন্টায় লিখতে পারতাম। তখনও মানে কোনো স্বাধীনতা সংগ্রামের সাথে কারোর সঙ্গে, মানে আগেই উনি এইগুলোর সঙ্গে আধ্যাত্মিক আগে যোগাযোগ হয়েছে, তারপর ওইটা। আচ্ছা আচ্ছা। ও স্বাধীনতা সংগ্রামের সাথে এই যে ওনার ভাই কি বইটা কিনলেন, বারিন ঘোষে, এদের সাথে কিন্তু খবরাখবর সব রাখতেন। হ্যাঁ, একদম কনসিয়াস ছিল কিন্তু অ্যাক্টিভ কোনো রকম ছিল না। আচ্ছা আচ্ছা। কিন্তু খবরাখবর রাখতেন। আচ্ছা। তা ওইখান থেকে ওখানে রাজত্ব, মানে উনি কাজ করেছেন 10 বছর। ওখানে 10 বছর কাজ করেছেন। তারপরে উনি বড়োদা ছেড়ে বাংলায় চলে আসেন। হ্যাঁ, বাংলায় রাজনীতি করেছেন 6 বছর। আচ্ছা। এই 6 বছরেই উনি কাঁপিয়ে দিয়ে গেছেন। এবং ওই রাজনীতির মধ্যে মানে কিছু উনি ফার্স্টে বলেছিলেন কি স্বাধীনতা চাই, আর কিছু চাই না। কিন্তু আমাদের দেশে কিছু লোক ছিলই, হ্যাঁ, ছিল যারা কম্প্রোমাইজ, হ্যাঁ, মিডল পাচাটা পছন্দ করতেন। আর উনি বলেছেন কোনো চাটাচাটির দরকার নেই, আমাদের স্বাধীনতা। এবার এটা পছন্দ করেন, আপনি একরকম পছন্দ করেন, উনি একরকম পছন্দ করেন, এইরকমভাবে। এই 6 বছর, তার মধ্যে উনি যাদবপুর ইউনিভার্সিটিতে গেছেন। আপনি কি পড়াশোনা করেছেন যাদবপুর? হ্যাঁ, যাদবপুরে না, আমি ওই শিবপুরে। যাদবপুর ইউনিভার্সিটির প্রথম ভিসি উনি ছিলেন। আচ্ছা, ভাইস চ্যান্সেলর। আচ্ছা আচ্ছা। প্রথম ভিসি, যাদবপুর ইউনিভার্সিটির প্রথম ভিসি উনি। এবং সেই জন্য যাদবপুর অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকটা শ্রী অরবিন্দ ভবন নামে লেখা। ওকে। হ্যাঁ, শ্রী অরবিন্দ নামে লেখা। এইখানে ইয়ে করতে পারেন, কিন্তু এইখানে ওই সব বড় বড় নেতাদের, তিলক ফিলক, সুরট, এদের সাথে উনি নানা জায়গায় বক্তৃতা দিতেন, বাংলাদেশে গেছেন। হ্যাঁ, এরকম তখন তো বাংলাদেশ ইন্ডিয়া সেমনই ছিল। হ্যাঁ, মানে তখন তো হয়নি, ভাগ হয়নি। না, কিন্তু ছিল তো। এরকম করে চলছিল, বক্তৃতা দিতে যেতে। ওই ইস্ট বাংলাদেশ, ওয়েস্ট বাংলাদেশ, পাকিস্তান, এটাই তো ছিল, সব তো জয়েন্ট ছিল। হ্যাঁ, সব তো জয়েন্ট ছিল। তাকে বাড়িতে ওই বোমা, মানে আলিপুর না, ওই ওনার যে বাড়িটা ছিল ইয়েতে, কোন্নগর,
নেতাজির বাড়ি। না না, আর মানিকতলায় হুম হুম। মুরারি পুকুর। হ্যাঁ হ্যাঁ। মুরারি পুকুরে ওনার বাবার বাগান বাড়ি ছিল। আচ্ছা। সেইখানটায় তখন বাগান বাড়ি হয়, ওরা ওখানে গিয়ে বোম টোম বাঁধত। হুম। তা ওখানে উনি যে বাড়িতে অরবিন্দ, আমি ভুলে গেছি, ওই অনুশীলন শরীর। হুম। তবে ওখানে ওনার বাড়িতে কলকাতা, উত্তর কলকাতার বাড়িতে গঙ্গার মাটি পাওয়া গেছিল। আচ্ছা ইংরেজরা বললো ওটা বাড়ি। আচ্ছা। এই কেসে ওনাকে ফাঁসানো, মানে তোলার ইচ্ছে তো আপনাকে তো যেমন করে হোক আপনার সাথে আমি ঝগড়া করবো, আপনার গায়ে সে ঘিরে পড়বো। প্ল্যান্টিংও করতে পারে, যাই। হ্যাঁ হ্যাঁ। যাই হোক না, আপনার ইয়ে ছিলই না, এভিডেন্স প্ল্যান্ট। আচ্ছা কিছু। কি মানে গঙ্গার মাটিই ছিল। আচ্ছা। তা ওরা বললো এটা বাড়ি বলে অ্যারেস্ট করে নিয়ে গেল। আর ওখানে ভাই ধরা পড়েছে, বোমটোমে আরও 30 জন না 35 জন অ্যারেস্ট হয়েছে। হুম। নিয়ে চলে গেল, ওনাকে জেল রাখলো আলিপুর এলাকাটার নাম আলিপুর প্রেসিডেন্সি জেলে। প্রেসিডেন্সি জেল। প্রেসিডেন্সি জেলে উনি 1 বছর এবং তখন সিআর দাস মানে চিত্তরঞ্জন দাস ওনার হয়ে লড়েছে কেসটা লড়েছে, এবং যেটা বলছিলে তুমি। হ্যাঁ, বেকসুর উনি খালাস হয়ে গেলেন। এবং এই সব রাজনীতি 5 পকর থেকে না বেরিয়ে ওখানে ওই আপনারা গেছেন কিনা জানি না প্রেসিডেন্সি জেলে, ঠিক আমি যেখানটায় বসে রয়েছে একটা ছোটো টুলের মতো আছে না, বড় ওই দুটো পাশাপাশি দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ, চকলেট রঙের টুল। আমি যে সিটটা বসেছিলাম তার ঠিক পিছনে। হ্যাঁ হ্যাঁ, ওই তো টেবিলটা। হ্যাঁ, ওইটুকুনি জায়গায় আর ওই উপরে একটা ছোট্ট ভেন্টিলেশন, সেই ঘরে ওনাকে রাখা হয়েছিল। আচ্ছা। তীব্র গরম, মানে মে মাসে তো হ্যাঁ, 5-6 তীব্র গরমে রাখা হয়েছিল। আর একটা কম্বল, একটা অ্যালুমিনিয়ামের থালা, আর একটা অ্যালুমিনিয়ামের গ্লাস, মগ, সেটায় স্নান করো, খাও, টয়লেট করো, চা খাও, যা ইচ্ছা করো। এবার ওই সময় কোনো ভারতীয়রা কেউ ছিল না। আর তখনকার পুলিশ তো টানা উনি 1 বছর যোগ অভ্যাস করেছে এবং ধর্মের ইয়ে করে। ও তার আগেই তো সে পরিচিত ছিল, সেই জন্য সুবিধা হয়েছে তখন 1 বছর। কি ওখানে চর্চাটা তো আগে থেকেই শুরু হয়েছিল। ডিস্টার্ব করার লোক নেই। হ্যাঁ। ওইখানটায় ওখান থেকে বেরিয়ে উনি চন্দননগর আর তারপরে পন্ডিচেরি চলে গেছে। আচ্ছা। আগে কয়েকদিন উনি চন্দননগর গেছিলেন এবং পরে উনি পন্ডিচেরি। আচ্ছা, আপনারা তো জিজ্ঞেস করলেন না যে এত জায়গা থাকতে চন্দননগর কেন করেন? না বলুন। হ্যাঁ, আমি তো বলবোই, আমাকে তো বলার জন্যই রাখা হয়েছে। আসলে ওই দুটো জায়গা ছিল ফরাসিদের, মানে ইংরেজরা গিয়েই করতে পারবে না, কাঠি করতে পারবে না। একদম কারেক্ট বলেছেন। সেই জন্য ওই দুটো জায়গায় বেঁচেছিল। আচ্ছা। নাহলে তো ওনাকে রিয়ারেস্ট করতো, খাওয়াতো, আরও কেস করতে। মামাটি নিয়ে যদি এই হয়, হ্যাঁ, তাহলে আরও। ওই জন্য পন্ডিচেরি যেহেতু ওটা ফ্রেঞ্চ ছিল, আর ওটা যে চন্দননগর, ওটাও ফ্রেঞ্চ। হ্যাঁ, ফ্রেঞ্চ। তো ফ্রেঞ্চ সরকার নিশ্চয়ই তখন করেছিল, মানে কোঅপারেট করেছিল, অবশ্যই নিশ্চয়ই করেছিল, নিশ্চয়ই করেছিলেন। হ্যাঁ, নাহলে ওদের কাছে ওইরকম একটা শিক্ষিত লোক। আর ওনার বন্ধু যে ক্লাসমেট, যে ফার্স্ট হতো উনি সেকেন্ড হতো, সে ছিল ওই কোর্টে বিচারপতি। ও হ্যাঁ, সে তো ওই রকম জায়গায় আটকে রয়েছে, মানে ওই জেলের যে ইয়েটা থাকে, কি বলে যেন, সেলে। হ্যাঁ। তো ওই মানে এই আধ্যাত্মিকতায় চলে যাওয়ার পরে একদমই কি রাখেনি, মানে ওই স্বাধীনতা সংগ্রামের সাথে আচ্ছা, একটু আপনার নিজে ঠিক। তো এখানে যিনি গাইড রয়েছেন তিনি নিজে থেকে সুন্দরভাবে বোঝালেন। আর এখানে বারান্দাটা অসম্ভব সুন্দর, এই বারান্দাটা। এটা যেটা বলছিল ওনার মামা বাড়ি, এখানেই জন্মেছেন আর কোন নগরে বড় হয়েছেন, যেটা এখানে গাইড বলছিলেন। এইটা ওনার সমাধি, এই দোতলা থেকে দেখতে পাচ্ছেন মানুষজন রয়েছে। তো সমাধিস্থলে একটু নীরবতা মেনে চলতে হয়।
তো ওপরে মূল্যবান বেশ কিছু ছবি রয়েছে, আর সেরকম আর্টিফ্যাক্টস কিছু নেই, মানে ব্যবহৃত জিনিস তো দেখতে পেলাম না। আমি একবার জিজ্ঞেস করবো রয়েছে কি না, কিন্তু প্রচুর মূল্যবান ছবি রয়েছে, ফটোগ্রাফিক এভিডেন্স রয়েছে। আরও একটা গ্রুপ এসছে, তাদেরকে বোঝাচ্ছেন। দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। যিনি দোতলায় বোঝালেন ওনার নাম মিস্টার এস.এন. দত্ত। তো আমি বললাম যে আমি অল্প একটু জাস্ট টোকেন ডোনেশন করতে চাই, তো কোথায় করব? তো উনি বললেন না, আমি নেব না, আপনি দিতে হলে নিচে ডোনেশন বক্স আছে, আপনি ওখানে দিয়ে দিন। তো এখানে কিন্তু ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। অরবিন্দ ঘোষের যেটা সবচেয়ে ভালো লাগলো হচ্ছে একজন গাইড পেয়ে গেলাম, তিনি কোনো অর্থ নেয়নি, কোনো ফিজ নেই, মানে কমপ্লিমেন্টারি। তিনি পুরো ব্যাপারটা বোঝালেন, আর অসাধারণ একটা জানা হলো জায়গাটা। এইটাই যে একদম শেক্সপিয়ার সরণির সামনে, আপনি এসে ধর্মতলা দিক থেকে চলে আসবেন, একদম ঢুকেই ডান দিকে